নমস্কার, আমি সোমা মুখার্জি। আমাদের যাত্রার আরেকটি বিশেষ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের যাত্রা সাধারণের গল্প, অসাধারণ প্রেরণা। আজকে যাকে আমি আমার অতিথি হিসাবে নিয়ে এসেছি তার সম্পর্কে সারাদিন বললেও খুব কম বলা হবে, কারণ আমার জীবনের এই গুরু পূর্ণিমার মাসে আমি আগের বারেও একজনকে, আমার গুরুকে নিয়ে এসেছিলাম। আর আমার ইন্স্যুরেন্সের গুরু, মানে যাকে দেখে আমার ইন্স্যুরেন্সটা শেখা, আজকে তাকেই আমি আমার পডকাস্টে পেয়েছি। এর থেকে বড় সৌভাগ্য মনে হয় আমার কাছে আর কিছুই হবে না। তো আমি আমাদের অম্লান কর, আমার হাবড়া রিজিয়নের রিজিয়নাল হেড, আমি তাকে স্বাগত জানাই আমার পডকাস্ট আমাদের যাত্রাতে। নমস্কার সোমা। অম্লানদা, তোমার সম্পর্কে মানে আমি অনেকটাই জানি, কিন্তু তুমি আমার দর্শকদের তোমার কথা একটু বলো। আমার নাম হচ্ছে অম্লান কর। আমি বাজাজ লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে 2006 সাল থেকে যুক্ত। তো আমি যখন 2006-এ বাজাজে জয়েন করি, তখন আমি অ্যাজ এ জুনিয়র সেলস ম্যানেজার এই পোস্টে বাজাজে জয়েন করেছিলাম। তখন আমি আমাদের হাবড়াতে তখন প্রথম বাজাজ তার কাজ শুরু করে, এবং ডে 1 থেকে আমি বাজাজ লাইফ ইন্স্যুরেন্সের হাবড়া শাখার সঙ্গে যুক্ত। এবং সেই কাজ করতে করতে সোমার সঙ্গে পরিচয়, এবং সোমার সঙ্গেও বহু বছর ধরে, প্রায় দীর্ঘ 18-19 বছর ধরে কাজ করছি। এবং এটা আমার সৌভাগ্য যে সোমার মতন একজনকে, সহকর্মীকে আমি আমার কাজের মাধ্যমে পেয়েছি। অম্লানদা, সেলস ম্যানেজার থেকে আস্তে আস্তে করে জুনিয়র সেলস ম্যানেজার থেকে রিজিয়নাল হেড, মানে এই যাত্রাটা তো খুব মানে কি বলবো, মানে একদম স্মুথলি হয়নি। তো তুমি এই যাত্রাটা কিভাবে করে এসেছো? যখন স্টার্ট করেছিলাম তখন যাত্রা এতদিন কাজ করতে পারবো ইন্স্যুরেন্সে সেটা ভাবিনি। এবং অবশ্যই ডে 1-এ আমি যে এখানে এসে রিজনাল ম্যানেজার হব সেটাও আমি জানতাম না। তো এটা অ্যাকচুয়ালি কাজ করতে করতে আজকে এখানে এসেছি, এটা পুরোপুরি আমার টিমের সহযোগিতার মাধ্যমে। এবং আমি যেটা বুঝেছি কাজ করতে করতে, যে ইন্স্যুরেন্সের কাজের ফার্স্ট দুটো জিনিসের উপরে আমাদের কাজ করতে হয়। সেটা হচ্ছে কনসিস্টেন্সি থাকতে হবে, আর তার সঙ্গে আমরা যে সমস্ত কাস্টমারদের কাছে যাই সেই কাস্টমারদের যাতে সঠিক পরামর্শ আমরা দিতে পারি সেটার দিকে খেয়াল রাখতে হয়। দ্যাট মিনস পারসিস্টেন্সিও যেন ঠিক থাকে আমাদের। এই দুটোর উপরে কাজ করতে করতে এই দীর্ঘ 20 বছরের আমার পথ চলা বাজাজের সঙ্গে। না, মানে আমরা অম্লানদাকে যেটা জানি, অম্লানদা ভীষণ ঠান্ডা, ভীষণ শান্ত। মানে সেলস মানেই যেটা, বস মানেই যেটা মনে হয় যে সেলসের বস মানে একটা রণচণ্ডী মূর্তি হবে। তো তুমি তো একেবারেই সেটা নয়। তো তুমি এই যে টিমকে বললে, তুমি তোমার এই টিমকে ম্যানেজ করো কি করে? মানে আমি জানি, তবু আমি তোমাকে যে বলছি আমার বলতে, দর্শকদের বলতে। অ্যাকচুয়ালি যেটা আমার ফিলিংস, যেটা বা আমি কাজ করতে গিয়ে যেটা শিখেছি, যে আমরা প্রত্যেকে যারা কাজ করি অ্যাজ আ টিম, আমরা প্রত্যেকেই অ্যাডাল্ট। আমাদের প্রত্যেকেরই 18 বছর অ্যান্ড অ্যাবাভ বয়স। তো আমাদের প্রত্যেকের সংসার আছে, আমাদের প্রত্যেকের কিছু কমিটমেন্ট আছে। তো যে মানুষ তার কমিটমেন্টকে গুরুত্ব দেয় সে মন দিয়ে কাজ করবে। তো সুতরাং আমি কাজ করতে গিয়ে, যখন আমি 20 বছর আগে জয়েন করেছিলাম, তখনও আমার ফ্যামিলির প্রতি, আমার পরিবারের প্রতি আমার কমিটমেন্ট ছিল, আজও আছে, সেটা বরং বেড়েছে। তো সেই কমিটমেন্টের জায়গা থেকে আমার মনে হয় যে আমিও আমার টিমকে সেটা শেখাতে চাই, যে তুমি এখানে এসেছো একটা কোনো পারপাসে। কি পারপাস হচ্ছে আমার পরিবারকে ভালো রাখবো। তো সেইখানে দাঁড়িয়ে মোটিভেশন ওটাই। বকাবকি করে, আমি তো কোনো স্টুডেন্ট পড়াতে আসিনি এখানে যে আমি তাকে বকাবকি করব। তো আমার মনে হয় যে কাউকে যদি স্পেস দেওয়া যায়, অবশ্যই সে কাজটা করতে পারে, যদি তার ইন্টেন্ডে কোনো প্রবলেম না থাকে, সেখানে যদি ঘাটতি না থাকে। এই যে তোমার এই দীর্ঘ 20 বছরের যে যাত্রা, সেই তার মধ্যে তো অনেক চ্যালেঞ্জ ছিল দাদা। মানে সেই চ্যালেঞ্জ থেকে তুমি কিভাবে অতিক্রম করেছো সেই চ্যালেঞ্জগুলোকে? অ্যাকচুয়ালি আমরা সেলস আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রত্যেক দিনই চ্যালেঞ্জ থাকে।
এবং আমরা জানি যে সেলস এমন একটা প্রফেশন, যেই প্রফেশনে মানে মেন্টাল স্ট্রেস থাকবে না, বা আমি 20 বছর ধরে আছি মানে আমার জায়গাটা পোক্ত, এই ব্যাপারটা নয়। ফলে আমাদের এভরিডে চ্যালেঞ্জ থাকে, আর এই চ্যালেঞ্জটাকে যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, তাহলে আমি যেটা বুঝি যে অবশ্যই নিজেকে কুল রাখতে হবে, এবং প্রত্যেক দিনের যে কাজ, সেই কাজটাকে আমাকে করে যেতে হবে। তো আমি সেটাই করি। তাই যে এমন কোনো মুহূর্ত তোমার এসছে মনে হচ্ছে যে না, এই কাজটা আর করা সম্ভব হবে না, মানে কাজটা আমাকে ছেড়ে দিতে হবে, মানে এইরকম কি কখনো তোমার কাছে এসছে মুহূর্ত? এইরকম মুহূর্ত এসছিল একদমই ঠিক সময়, যে আমার একদম আর্লি স্টেজে একবার এসছিল, যে আমি যখন প্রথম বাজাজে জয়েন করি, তো এটা 2006 আমি এইমাত্র বললাম। তো তখন একবার হয়েছিল যে পুজোর সময়, মানে জাস্ট পরের দিন ষষ্ঠী, তার আগের দিন আমাদেরকে ডাকা হয়েছিল যে অফিসে, এবং বলা হয়েছিল যে ওই দিন ষষ্ঠী না, দ্যাট মিনস সপ্তমীর দিন ব্রাঞ্চ খোলা, একটা ব্যবসা দিতেই হবে, না হলে তোমার জব থ্রেট আছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমার তখন মনে হয়েছিল আমি কি করে ম্যানেজ করব। তো সেই সময়টা আমার মনে আছে, আমার রাত্রে ঘুম হয়নি, কিন্তু আমাকে আমার মানে আমার জীবনে চলার পথে আমার যে আইডল, আমার বড় মামা শ্রী বিপ্লব দাস, উনি আমাকে একটা পলিসি দিয়েছিলেন, এবং আমি সকালে উঠে যখন বড় মামাকে ফোন করলাম যে বড় মামা একটা পলিসি লাগবে, তো তখন ব্যাংকও বন্ধ হয়ে গেছে, আমরা জানি যে সপ্তমীর দিন থেকে ব্যাংক বন্ধ থাকে। তো বললো যে চেকে যদি হয় তাহলে তুই নিয়ে যা। তো উনি চেক দিয়েছিলেন, এবং সেই চেকটা আমি নিয়ে গিয়ে, তখন আমাদের হাবড়ায় স্টার্ট হয়নি অপারেশন, আমাকে কলকাতায় যেতে হয়েছিল ওই পলিসিটাকে জমা করার জন্য। সেই জন্য আমি বড় মামার কাছে কৃতজ্ঞ যে উনি আমাকে আজকের 20 বছরের যাত্রা চলার পথে ওনার এই অবদান অনস্বীকার্য, এবং এটার জন্যই হয়তো আমি আজকেও বাজাজে আছি। তোমার কি মনে হয় একজন সফল লিডারের কি কি গুণ থাকা দরকার? সফল লিডারের গুণ বলতে সোমা, আমি যেটা বুঝি যে টিমের কি আছে না, টিমে অনেক লোককে নিয়ে আমাদের চলতে হয়, এবং প্রত্যেকটা লোকই যে তোমার মনঃপুত হবে বা মনের মতন হবে এটা নয়। কেউ ভালো হবে, কেউ আরো ভালো হবে, কেউ অ্যাভারেজ হবে, কেউ হয়তো তোমার এক্সপেকটেশন লেভেল থেকে অনেক নিচে থাকবে। কিন্তু টিম যখন তোমাকে চালাতে হবে, তখন সবাইকে নিয়ে চলতে হবে, এবং তোমার মাইন্ডসেট সেটা থাকা উচিত যে আমার কাছে যে ভালো, তার কাছে তাকে মোটিভেট করে তাকে কাজ করানো, যে অ্যাভারেজ তাকে বোঝানো যে তুমি কি করলে তুমি নেক্সট স্টেপে যেতে পারবে, আর যারা বিলো অ্যাভারেজ তো তাদেরকে একটু মনিটর করা, তাকে কখনো রিভিউ করা, এগুলো করতে হয়। তুমি একবার আমাদের গল্প করেছিলে যে তুমি জীবনে প্রথম যেদিন 6 ফিগার রোজগার করেছিলে, সেদিনটা তোমার কাছে একটা বিরাট আনন্দের, এবং তুমি যেখানে থেকে 6 ফিগার রোজগার করেছিলে তুমি কখনো ভাবতেই পারোনি যে ওখানে এইটা রোজগার করা সম্ভব ইন্স্যুরেন্সে এসে। তো তুমি ওই দিনটা যদি আমাদের একটু বলো। হ্যাঁ, সময়টা অনেকবার তোমাদের বলেছো, তো ওটা একটা সত্যি একটা অনুভূতি, যে আমি তখন স্যালারি পাওয়ার পরে আমরা যারা কাজ করি আমরা কি করি, আগে তো মোবাইলে এরকম আসতো না SMS, আমরা এটিএমে গিয়ে চেক করতাম। তো এটিএমে গিয়ে আমার অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট, তো আমি অ্যাক্সিস ব্যাংকের এটিএমে যাই, গিয়ে আমি যখন কার্ড পাঞ্চ করে দেখি যে আমি শুধু ভাবছি যে ওটা 12,700 আমি বুঝি পেয়েছি, কারণ আমার স্যালারি ওরকমই প্রায় কাছাকাছি ছিল সেই সময়, 20 বছর আগে। তো এরকমই আমি ভেবেছিলাম যে ওটাই পেয়েছি, কিন্তু সেই অঙ্কের নিয়মে যখন আমি দেখছিলাম, কাউন্ট করছিলাম, তখন দেখছি যে আমার ফিগারটা লাখে শেষ হচ্ছে। তো তখন আমার কাছে সত্যি আমার টেনশন হচ্ছিল যে আমি এতগুলো টাকা ইনকাম করেছি, এবং আমি সেদিনকার ফিল করেছি আমিও লাখপতি হয়েছি। তো এটা একটা সত্যি একদম, মানে এবং এটা ইন্স্যুরেন্সে সম্ভব। আচ্ছা, যারা নতুন আসছে, তোমার সঙ্গে তো অনেক টিম মেম্বার আছে বা আমাদের এখানে নতুন কাজ করতে আসছে, তো তুমি নতুন সেলস ম্যানেজারদের কি বলতে চাও? নতুন সেলস ম্যানেজারদের এটাই সময় আমি বলতে চাই যে এখানে সুযোগ আছে,
কোভিডের পরে না মানুষ হেলথ এবং ওয়েলথ এই দুটোর উপরে অনেক মানে সচেতন হয়ে গেছে। তুই দেখবি যে এখন আমাদের এরিয়াতে কত জিম তৈরি হয়েছে। কোভিডের আগে আমাদের এরিয়াতে, আমি যে অশোকনগরে থাকি, একটা জিমই ছিল, কিন্তু আজকে আমাদের অশোকনগরে 7-8টা জিম হয়ে গেছে এবং প্রত্যেকটা জিমই মানে প্রচুর ছেলে মেয়েরা ওখানে যাতায়াত করে। তার মানে কি আছে, মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়েছেন এবং ওয়েলথের ব্যাপারেও মানুষ সেভিংসের দিকে মনোযোগ দিয়েছে। কারণ কোভিড মানুষকে শিখিয়েছে যে সঞ্চয় কতটা প্রয়োজন। কারণ ওই পিরিয়ডে আমরা নিজেরা দেখেছি, আমরা উইটনেস করেছি যে প্রচুর বড় বড় ধনী, আমরা যাদেরকে মানে সকল ধনী ভাবতাম, তারা যখন 6 মাস 8 মাস তাদের বিজনেস স্টপ হয়ে গেছে, তাহলে তাদের কি করুণ পরিণতি হয়েছিল সেটা আমরা দেখেছি। তারপর থেকে মানুষ ফিল করেছে না, সেভিংসও দরকার, শুধু লাইফস্টাইলে খরচা করলেই হবে না। ঠিক। আচ্ছা, বাজাজের 25 বছর আর বাজাজ লাইফের আর বাজাজের 100 ইয়ার্স, তো তুমি বাজাজের রিজিওনাল হেড হিসাবে আমার দর্শকদের বাজাজ সম্পর্কে কি বলতে চাও? দেখুন, বাজাজের সঙ্গে আমার 20 বছরের রিলেশন, আত্মার রিলেশন। বাজাজকে আমরা ভালোবাসি, আমিও যেরকম ভালোবাসি, সোমাও ভালোবাসে। এবং বাজাজকে আমরা এতটাই ভালোবাসি যে বাজাজ থেকে আমরা কি পাচ্ছি সেটা সবসময় আমাদের কাছে ম্যাটার করে না। আমরা এটাই চাই যে বাজাজে যারা ইনভেস্টমেন্ট করছেন, বাজাজের যে টিম মেম্বার্স, আমার আইসি বন্ধুরা রয়েছেন, যারা আমার সঙ্গে দীর্ঘ 20 বছর ধরে রয়েছে, তাদের গ্রোথ আমি দেখেছি। তারা কিভাবে আজকে, কেউ হয়তো সেই সময় সাইকেল নিয়ে কাজ স্টার্ট করেছে, আজকে তার কাছে 4 চাকার গাড়ি আছে। তো এই যে মানে জার্নি, এই যে মানুষের উত্তরণ, এই উত্তরণগুলো আমাকে ইন্সপায়ার করে এবং আপনাদেরকেও আমি চাইবো যে আরও মানুষ আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট হোক এবং আমাদের যে বাজাজ যে পরিবার, যেই বাজাজ হাবড়া শাখা আজকে বেঙ্গলের নাম্বার 1, তো এই জার্নিটা আমি একা কিছুই করিনি, এটা এন্টার আমাদের টিম মেম্বার, আমাদের আইসি বন্ধুরা করেছে, আমাদের সেলস ম্যানেজাররা করেছে এবং সর্বোপরি আমাদের কাস্টমারদের আমাদের প্রতি ফেইথ, আমাদের প্রতি ভরসা, যার কারণে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। দাদা, এই 25 বছরে তোমাকে সব থেকে বেশি গর্বিত করেছে বাজাজের কোন মুহূর্তটা? মানে তুমি তো প্রচুর বিদেশে গেছো, প্রচুর, তুমি মানে তোমার সব থেকে গর্বিত মুহূর্ত কোনটা তোমাকে যদি বলা হয়? আমার গর্বিত মুহূর্ত বাজাজ থেকে অনেক আমি পেয়েছি, ঠিক, বাজাজ থেকে অনেক ফরেন ট্রিপ পেয়েছি, বাজাজ আমাকে অনেক প্রমোশন দিয়েছে। বাজাজের গর্বের মুহূর্ত অনেকগুলোই আছে, তো একটাই জিনিসই বলবো যে বাজাজ আমাকে যে ভরসা করেছে। আজকে যে ব্রাঞ্চ আমি যখন পেয়েছিলাম, সেই ব্রাঞ্চ তখন একদম খারাপ পরিস্থিতিতে ছিল, সেখান থেকে রিজিওনাল অফিস অর্গানাইজেশন আমাকে ভরসা করে এটাকে রিজিওনাল অফিস করেছে। এটাই আমার কাছে গর্বের বিষয় যে একটা ছোট্ট ব্রাঞ্চ সেখান থেকে রিজিওনাল অফিস হতে পারে। তো এটাই বড় প্রাপ্তি ভরসা রাখার জন্য। আচ্ছা, তুমি যে এই যে টিমটা পরিচালনা করো, মানে এত সুন্দর করে পরিচালনা করো, এর মূল মন্ত্র কি? এর মূল মন্ত্র, টিম আমার কাছে আমার পরিবার। ঠিক আছে, আজকে তুমি জানো যে আজকে আমার এখানে যত সেলস ম্যানেজার আছে, এদের সঙ্গে আমার কি রিলেশন সেটা তুমি জানো। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমার টিম, আমার আইসি অনেক দিদিরা রয়েছেন যারা অম্লানকে সে প্রথম দিন থেকে চেনে। আজকে অনেক আমার দাদারা রয়েছে, অনেক ভাই রয়েছে যারা আমার পরিবার। আমি তাকে ভাই বলি, তাকে দাদা বলি, দিদি বলি। তো এই রিলেশনের থেকে দাঁড়িয়েই, তাদের সহযোগিতায়, তাদের আশীর্বাদে আজকে এখানে আমরা পৌঁছেছি। অ্যাকচুয়ালি অম্লানদা সম্পর্কে এটুকু বলবো যে অম্লানদা কাউকে বকতে পারে না। মানে আমরা অম্লানদার উপর রাগ করি যে তুমি কেন বকো না, মানে তুমি কেন রাগ করো না, মানে এটা হচ্ছে অম্লানদার একটা বৈশিষ্ট্য। সেটা নিয়েও অম্লানদা আজকে মানে সেলসের জন্য আমরা মনে করি অম্লানদা একেবারেই ঠিকঠাক না, কিন্তু
অম্লানদার মধ্যে এমন একটা ব্যক্তিত্ব আছে, সাইলেন্ট ব্যক্তিত্ব, যেটা কিনা সবাইকে মুগ্ধ করে, যার জন্য আমরা এত সেফলি দাদার আন্ডারে এত সুন্দরভাবে কাজ করতে পারি। দাদা, আমরা যেমন তোমাকে পেয়ে আমাদের একটা আইডল হিসাবে কাজ করি, তোমারও জীবনে তো ইন্স্যুরেন্সের এরকম কিছু আইডল মানুষ আছে অবশ্যই আছে। যাদেরকে দেখে তুমি শিখেছো। তো এই তাদের যদি তুমি মানে তাদেরকে তুমি কিছু বলতে চাও যে তাদেরকে দেখে তুমি শিখেছো? অবশ্যই আমি অনেককেই মানে অনেক আমি লিডার জীবনে পেয়েছি, ভালো লিডার যাদের কাছ থেকে আমি শিখেছি, এখনো শিখি। প্রথম যদি আমি বলতে হয় যে ইন্স্যুরেন্স কি, এটা প্রথম আমাকে শিখিয়েছিল আমার যে ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন শ্রী গোলাম মুর্তুজা বাবু। উনি আমাদেরকে শিখিয়েছিলেন যে আমাকে যদি বিজনেসটা করতে হয় আমার লোক দরকার। তো এই তখন থেকে আমার মনে হয়েছে যে টিম বড় হওয়া দরকার এবং টিমে অনেক লোক দরকার, সেটা আমরা করেছি। সেকেন্ড যেটা আছে, যখন আমি ব্রাঞ্চ ম্যানেজার হয়েছি তখন আমি শ্রী অভিজিৎ ভট্টাচার্য মহাশয়কে পেয়েছিলাম আমার রিজনাল ম্যানেজার হিসাবে। ওনার কাছ থেকে আমি যেটা শিখেছি যে লিডারকে কিভাবে স্পেস দেওয়া উচিত। কাজ করতে গেলে ইন্স্যুরেন্সের কাজ তো ঘন্টায় ঘন্টায় রেজাল্ট আসে না সময়, তো স্পেস দেওয়া উচিত, সেই স্পেসটা উনি আমাকে দিয়েছেন। আজকে রিজনাল ম্যানেজার হিসাবে আমি স্পেস পেয়েছি আমার ইমিডিয়েট বস কৌস্তব স্যারের কাছ থেকে। আমি রাজা স্যারের কাছ থেকে রাজা ব্যানার্জির কাছ থেকে আমি লিডারশিপ শিখেছি, কিভাবে কাউকে রিভিউ করতে হয়, কাউকে অ্যাপ্রোচ করতে হয়, কি স্ট্যান্ড নেওয়া উচিত কোথায়, এটা আমি ওনার কাছ থেকে শিখেছি। আর দরাজ কণ্ঠে কিভাবে কাউকে প্রশংসা করতে হয় আমি এটা মিস্টার শান্তনুচন্দ্র স্যারের কাছ থেকে শিখেছি, ভালো করলে কাউকে কিভাবে প্রশংসা করতে হয়। তো সবার কাছ থেকে আমি শিখেছি। তো প্রত্যেককে আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা রইল আমার স্যারেদের। অবশ্যই আমার আজকে গড়ে ওঠার পেছনে তাদের অবদান অনেক। দাদা, ব্যর্থতা তো আমাদের ইন্স্যুরেন্সে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, তো এই ব্যর্থতাটা কি করে আমরা কাটিয়ে আমরা মানে আরো সফল হতে পারবো, এটা তোমার কি মনে হয়? দেখো, মানে ব্যর্থতা তো প্রত্যেকটা কাজেই না, প্রত্যেকটা কাজের চ্যালেঞ্জ থাকে। তো ইন্স্যুরেন্সের কাজে অবশ্যই চ্যালেঞ্জ আছে, এবং আজকের দিনেও ইন্স্যুরেন্সের কাজটাকে অনেকে না এখনো আন্ডার রেটেড মানে রাখে, যে ভাবে যে ইন্স্যুরেন্সের কাজ করতে এসছে মানে তার দরকার, সামনের লোকটার দরকার। কিন্তু এটা বুঝতে হবে যে ইন্স্যুরেন্স এমন একটা জিনিস, মানে এমন একটা কনসেপ্ট যেখানে কিন্তু মানুষের যখন প্রয়োজন হয় ইন্স্যুরেন্স, তখন কিন্তু আমরা ইন্স্যুরেন্সে দিতে পারি না। একদম ঠিক, এটা খুব বড় কথা। তো আর আমরা আরেকটা জিনিস যেটা করি, যেটা আমি ফিল করি, যে একজন ডক্টর একটা পেশেন্টকে বাঁচাতে পারে, কিন্তু আমরা যদি সঠিক পরামর্শ দিই তাহলে একটা ফ্যামিলি বেঁচে যেতে পারে। তো এই ফিলোসফির উপরে আমি কাজ করি, এবং এই ফিলোসফিটা আমার কাছে খুব ভালো লাগে, এবং মনে হয় আমি একটা নোবেল প্রফেশনের সঙ্গে যুক্ত। তো সেই জন্য আমার কাজটা করতে ভালো লাগে, আমি কাজটা খুব আনন্দের সঙ্গে করি। দাদা, তুমি তো মানে একজন কি বলবো ফ্যামিলি ম্যান, আর আমি দেখেছি যে যদি ব্যালেন্স করা বলে, মানে ওয়ার্ক আর ফ্যামিলি ব্যালেন্স করতে বলে, তো অম্লানদাকে মনে হয় 100-এ 100 দেওয়া উচিত আর কি। তো তুমি কিভাবে এই সব ব্যালেন্স করো? মানে তুমি অফিস করছো, আমরা মাঝে মাঝে রেগে যাই, ফ্রাস্ট্রেটেড হই, কিন্তু তোমার মধ্যে এই জিনিসটা দেখি না। তুমি নিরলস কাজ করে যাও, শনি রবি তোমার ফ্যামিলির জন্য দারুণ করে তুমি এনজয় করো টাইমগুলো। তুমি কি করে এই ম্যানেজমেন্টটা করো? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে না, আমি কাজটাকে আনন্দ করে করি। আমি আজও 7 দিনই কাজ করি। আমি আমার পুরো মানে তুমি জানো আমার পুরো ক্যালেন্ডার যেটা আছে সেটা কাজকে মাথায় রেখেই তৈরি করা। একদম। তো কাজকে মাথায় রেখে তৈরি করা, সেইভাবে আমার শিডিউল থাকে। তো এবং এই কাজের ফাঁকে ফ্যামিলির জন্যই আমাদের কাজ করা। তো ফ্যামিলিকে অবশ্যই প্রায়োরিটি দিতে হয়। আমার মেয়ে আছে, আমার ওয়াইফও 5-6 দিন চাকরির মধ্যে থাকে। তো একটা দিন রোববারটা আমাদের কাছে সত্যি মানে প্রয়োজন সারা সপ্তাহ চলার জন্য। তো সেই জন্য ব্যালেন্সটা আমাকে করতেই হয়। আর তুমি যদি বলো বাজাজ লাইফকে তুমি আগামী 5 বছরে কোথায় দেখতে চাও? মানে আমরা তো সবাই বলি আমার কোম্পানি বেস্ট, আমার কোম্পানি বেস্ট। তো অ্যাজ এ রিজিয়নাল হেড তোমার কি মনে হয় যে বাজাজ কোম্পানিকে তুমি কোন জায়গাটায় দেখতে চাও? বাজাজ দেখুন, বাজাজ তো অলরেডি
ভালো করছে আমরা জানি। বাজাজের যদি আমরা সলভেন্সি দেখি ঠিক। মার্কেটে অন্যান্য কোম্পানির থেকে ভালো। বাজাজের যদি আমরা ক্লেম সেটেলমেন্ট রেশিও দেখি যেটা মার্কেটে অন্য অনেক কোম্পানির থেকে ভালো। বাজাজে যদি আমরা দেখি যে বোনাস, বাজাজ যা কমিট করে প্রচুর পলিসিতে আছে তার থেকে অনেক বেশি বোনাস ডিক্লেয়ার করেছে লাস্ট 5 বছর ধরে। বাজাজ কমিটমেন্ট ছাড়াও স্পেশাল বোনাসও দিয়েছে সোমা, তুমি জানো। তো যেগুলো কাস্টমারদেরকে স্যাটিসফাইড করার জন্য যথেষ্ট। তো এবং আমি চাই যে বাজাজ আগামী দিনে আরও বেশি মানুষের কাছে পৌঁছবে এবং আমরা যেন হচ্ছে গিয়ে এই হাবড়া শাখাকে, হাবড়া রিজিয়নকে ভারতবর্ষের মানচিত্রে একদম প্রথম সারিতে নিয়ে যেতে পারি, এটাই আমার লক্ষ্য থাকবে। না, এবার আমাদের 25 বছরের বাজাজের গ্রাহক এবং আমাদের কনসালটেন্টদেরকে তুমি অ্যাজ এ রিজিয়নাল হেড কিছু বলো। দেখুন, আপনাদের সাপোর্টে বাজাজ আজকে 25 বছরে এসছে এবং আপনারা সাপোর্ট করলে বাজাজ আরও কয়েকশো বছর ভালোভাবে ব্যবসা করবে। কারণ বাজাজ গ্রুপের 100 বছর অলরেডি হয়ে গেছে। বাজাজ একটা প্রুভড অর্গানাইজেশন। তো অর্গানাইজেশনের থট প্রসেস অনেক লং ডিউরেশনের জন্য রয়েছে। ফলে আমি চাইবো যে আপনারা আমাদের পাশে যেরকম ছিলেন সেরকম থাকুন। তো আশা করি বাজাজ আপনাদের সাথে, আপনাদেরকে যেভাবে এক্সট্রা বেনিফিট দিয়েছে, বোনাস এক্সট্রা দিয়েছে, এক্সট্রা ওয়ান টাইম বোনাস দিয়েছে বেশ কিছু বছর, সেগুলো হয়তো আরও বেশি দিতে পারবে। আচ্ছা, এবার যদি তোমাকে কেউ কোশ্চেন করে যে মানে সোমাকে তুমি বহুদিন ধরে দেখছো কাজের মধ্যে, তো সোমার মধ্যে কি কি ভালো গুণ এবং কি কি খারাপ গুণ আছে যেটা তুমি সোমার দর্শকদেরকে বলতে চাও? মানে সোমাকে তুমি দীর্ঘ আজকে 20 বছর ধরেই, প্রায় 19 বছর ধরে দেখছো, তো তুমি মানে কি এমন ভালো দেখেছো যে যাকে তুমি সাবঅর্ডিনেট বা এরকম করে কাজ করতে পছন্দ করো বা অপছন্দ করো? না না, অপছন্দের ব্যাপারই নয়। শোবার সঙ্গে আমি যেহেতু দীর্ঘ 20 বছর প্রায় হতে চলেছে কাজ করছি, শোবার প্লাস পয়েন্ট অবশ্যই অনেকটাই। যেরকম শোবার মধ্যে যেটা আছে যে কাজটাকে প্রচণ্ড ভালোবাসে, ওর যদি মাথায় নেয় যে কিছু করবে, তারপরের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি করার ক্ষমতা আমি খুব কম মানুষের মধ্যে দেখেছি। সাংঘাতিক ফোকাসড এবং হার্ডওয়ার্কিং, এবং যেটা আমাকে বললো ওয়ার্ক লাইফ ব্যালেন্স, সেটাও সোমার খুব ভালো। তো আমি চাই যে সোমা যেরকম সেলস ম্যানেজার থেকে আজকে ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে, আগামী দিনে আরও বড় পোস্টে উঠে আসুক, রিজনাল ম্যানেজার হোক, জেনারেল ম্যানেজার হোক, এগুলো আমি চাই। এবং সোমার টিম পরিচালনা করার যে ক্ষমতা, সেটা অনেকের থেকে বেশি। তো এটাই আমার মনে হয়েছে যে সোমার সাকসেসের মূল মন্ত্র, এবং সোমার মতন একজন টিম মেম্বার পাওয়াটা আমার ভাগ্যের ব্যাপার। না, এটা তো তুমি সব গুণের কথা বললে। আমার দর্শকদের আমার কিছু কিছু যেটা খারাপও আছে সেটাও তুমি একটু বলো, যে এই গুণগুলো আমি বাদ, মানে দোষগুলো বাদ দিলে আমি অ্যাজ এ পারফেক্ট তোমার মতো, তুমি যেমন এত ব্যালেন্সিং, এত ভালো আমি নই, তো তবুও তুমি যদি একটু এটুকু বলো, আমাকে রেকটিফাই করে দাও আমার দর্শকদের সামনে। আমিও পারফেক্ট নই, কোনো মানুষই পারফেক্ট হতে পারে না সোমা। সেই জন্য ভালো খারাপ নিয়েই মানুষ। তো তোমার খারাপ আমি কিছু দেখি না, তোমার সবই ভালো। কিন্তু যেটা দরকার, যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করাটাই হচ্ছে লিডারশিপের মূল, মানে আমি কি বলবো, এটা বলতে চাইছি যে লিডারশিপে যত তুমি এগোবে, তোমাকেও ওই মানে আস্তে আস্তে নিজেকে ওই পোস্টের সঙ্গে নিজেকে চেঞ্জ করতে হবে। না, আমি যেমন মেয়ে হিসাবে কাজ করি অমলানদা এত বছর ধরে, তো তুমি আমার দর্শকদের বলো যে এই মেয়েরা আমাদের এই ইন্স্যুরেন্স প্রফেশনে এসে কতটা ভালো করে কাজ করতে পারে। আমি তো জানি কিভাবে ভালো করে কাজ করা যায়, তবু অ্যাজ এ তুমি আমার রিজিয়নাল হেড, তুমি আমার গুরু হিসাবে, তোমার কি মনে হয় যে এই মানে আমাদের এখানে এসে তারা খুব সাকসেসফুলি কাজ করতে পারে মহিলারা? আজকের দিনে দেখো সোমা, ছেলে মেয়ে বলে কিছু ব্যাপার নয়, কারণ আমারও মেয়ে রয়েছে। আমি যেটা বুঝি যেটা, যে মেয়েরা অনেক মাল্টিটাস্ক করতে পারে,
মানে এটা আমার থট প্রসেস, আমি আমার ওয়াইফকে দেখে যেটা আমি ফিল করি, মাল্টিটাস্ক করার ক্ষমতা মেয়েদের অনেক বেশি, যেটা ছেলেদের নয়। আজকে তুমি যত পরিশ্রম করো, যত টাইম, যত আওয়ার তুমি দাও বাজাজকে, আমি দেখেছি যে অনেক মানে সেলস ম্যানেজার যারা ছেলে, তারা সেটা দেয় না। তো এটা মেয়ে আর হচ্ছে যে মেয়েদের ব্যাপার বলে না, মেয়েরা আজকে সব জায়গাতে এগিয়ে, এবং মেয়েদের জন্য প্লাস পয়েন্টও রয়েছে। প্লাস পয়েন্ট কি রয়েছে, যে আজকে ধরো আমাদের যে টিমে একটা বড় সংখ্যক হাউসওয়াইফ রয়েছে, তো তাদের ফ্যামিলির লোকেরা চায় যে তার সঙ্গে তার ম্যানেজার যদি কোনো মহিলা হন, তাহলে তাদের কাজ করতে অনেক সুবিধা হয়, তাদের সুখ দুঃখের কথা তারা বলতে পারে, যেটা একটা ছেলেদের কাছে সবসময় ওপেন হতে পারে না। তো মেয়েরা এই প্রফেশনে আসলে খুবই সাকসেস পাবে। এবং আজকে ইন্স্যুরেন্সের যে গুরুত্ব, একটা মেয়ে কিন্তু সব থেকে ভালো বুঝতে পারে। যদি কারোর বাড়িতে কোনো মিসআপ হয়, তাহলে একটা মহিলা কি ফেস করে সেটা কিন্তু একটা মেয়েই বলতে পারবে। তো সুতরাং শোভা, তুমি সাকসেসফুল, আর তুমি আরও সাকসেসফুল হবে। তোমার যে একটা বড় টিম আছে, দিদিদের টিম, সেই টিমটাকে তুমি চালনা করো, এবং তুমি জানো যে তুমি কিভাবে সাকসেস পাচ্ছ। একটা মেয়ের চোখে তো একটা মেয়ে অন্যরকম ভাবে সাকসেস, কিন্তু একটা মেয়ের মানে একটা গুরু হিসেবে তুমি যেহেতু ছেলে, সেজন্য তুমি দেখছো নতুন নতুন মেয়েরা আসছে, এবং আমিও চাই যে মেয়েরা এই প্রফেশনটাতে আসুক। মানে এই প্রফেশনটা যে আরো 5টা সাধারণ চাকরির মতোই, মানে এটাকে যে তুমি যেটা বললে যে আন্ডাররেটেড নয়, তো সেটা মেয়েদেরকেই তো বুঝতে হবে যে এত সুন্দর। যেহেতু আমি 20 বছর ধরে কাজ করি, তোমার মানে আমাদের সব যারা মেয়েরা নতুন নতুন আসছে, তো আমি এইটুকু বলবো যে তুমি তাদেরকে একটা কথায় কি বলবে, মানে একটা কথা যদি ইন্স্যুরেন্সে আসতে বলো বা আমাদের বাজাজে আসতে বলো, তাদেরকে তুমি একটা কথায় কি বলবে? আমি যেটা ফিল করি যে বাজাজের আপনি যদি দুরকম কাজের অপশান রয়েছে। একটা আমাদের ম্যানেজারিয়াল পোস্ট, যেটা স্যালারি, আরেকটা হচ্ছে আপনি আমাদের কনসালটেন্ট যে পোস্টটা আছে সেই পোস্টে। দুটো পোস্টের ক্ষেত্রেই মেয়েদের জন্য দুটো সুবিধা রয়েছে। একটা ফার্স্ট যেটা আছে, যে কনসালটেশন করতে গিয়ে আজকে যে সমস্ত দিদিরা আছেন, ম্যাডামরা আছেন, যারা পড়াশুনো করেছেন, যারা মানে আছে গিয়ে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট করেছেন, কিন্তু সামহাও ফ্যামিলির জন্য বা ফ্যামিলির কমিটমেন্টের জন্য আপনাদের চাকরি করা হয়নি। তো একটা সার্টেন টাইমের পরে না, যখন ছেলেমেয়েরা বড় হয়ে যায়, তখন তার মধ্যেও কিন্তু কোথাও একটা একাকিত্ব আসে, সোমা, একঘেয়ে আসে, এবং সে ভাবে যে আমার বাবা মা আমাকে এত পড়াশুনো করিয়েছে, তো আমি কি করলাম। তো আমাদের এই কাজের মধ্যে কি হয়, যেহেতু রিওয়ার্ড অ্যান্ড রেকগনিশন পার্টটা খুব স্ট্রং, এবং আমাদের এখানে কাজ করতে গেলে কোনো টাইম বাউন্ডারি নেই যে আমাকে 9টা থেকে 6টা কাজ করতে হবে। আমি আমার পুরো ফ্যামিলিকে দেখে আমি কাজটা করতে পারি। সেই জন্য আমি বলবো যে এই কাজটা প্রত্যেকটা মানে প্রত্যেকটা মহিলার জন্য খুব সুইটেবল, এবং আপনারা যদি চিন্তা করেন আপনারা করতে পারবেন, এবং এখান থেকে প্রচুর ইনকামের স্কোপ রয়েছে, এবং প্রচুর ফ্যামিলিকে আপনারা কিন্তু সিকিউর করতে পারেন আপনার কাজের মাধ্যমে। একদম। অম্লান, তুমি ধরো আজ থেকে 20 বছর আগে ফিরে যাও, তখন যদি তুমি যে সেলস ম্যানেজার ছিলে আর এখনকার রিজিয়নাল হেড, এই দুটোর মধ্যে তুমি কি মানে তখনকার যারা কাজ করেছে তোমার সঙ্গে আইসি হিসাবে, এখনকার একটা জেনারেশনের একটা তো গ্যাপ হয়েছে, তো তুমি এই জেনারেশন গ্যাপটাকে কিভাবে দেখো? মানে তুমি কিভাবে বলবে এদেরকে যে কোনটা কোনটা তাদের কাছে নেই বা আছে? মানে তখনকার দিনে সেলস ম্যানেজার বা তখনকার দিনের আইসি, এখনকার দিনের আইসি, এখনকার দিনের সেলস ম্যানেজার, এদের কি কি তুমি ডিফারেন্স দেখো? এখন যেটা আছে না, এখন মানে সামনের লোকটা অনেক নলেজেবল। ঠিক। আজকে ধরো তুমি যার কাছে যাচ্ছ, যে পপুলেশনকে তুমি অ্যাপ্রোচ করছো, সেই পপুলেশন কিন্তু আজকের দিনে অনেক নলেজেবল, কারণ আজকে সব কিছু অনেক ইজি অ্যাক্সেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে এই প্রফেশনে টিকতে গেলে তোমাকে পড়াশুনো করতে হবে, তোমাকে নলেজ এনহ্যান্স করতে হবে, এবং প্যারালালি যে ডিজিটাল যে টুলসগুলো, এটাকে ইউজ টু হতে হবে, এগুলো শিখতে হবে, এগুলো সামনের মানুষকে
বোঝাতে হবে যে মানে এই ডিজিটাল টুলের কি বেনিফিট আছে। তো এইগুলোর উপরে কাজ করা দরকার, যেটা আজ থেকে 20 বছর আগে দরকার হতো না। তুমি জানো যে আগে আমরা ফিজিক্যাল ফর্ম ফিল আপ করতাম, আজকে পুরোটাই ডিজিটালি আমরা করি। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমাদের বাজাজও অনেক ডিজিটালি তো এগিয়ে 100% হচ্ছে কি এখন ডিজিটাল হয়ে গেছে। এখন কাস্টমার সার্ভিসও পুরোপুরি ডিজিটাল প্রসেসে হয়, ফলে এখন অনেক ইজি হয়ে গেছে প্রসেস আগের থেকে। কিন্তু আগেকার দিনের সেলস ম্যানেজারদের, মানে আমরা যেভাবে কাজ করেছি, এখনকার দিনের সেলস ম্যানেজারদেরকে কি তুমি মানে একটু কোনো ডিফারেন্স দেখতে পাও যে এরা প্যাশনেট নয় অত, বা এরকম কি কিছু? এরকম দেখো, প্যাশনেট কারা, প্যাশনেট সেই যুগেও ছিল, আজও আছে। প্যাশনেট ছিল না সেই যুগে, আজও আছে। এটা ডিপেন্ড করে। আমি প্রথমেই যেটা স্টেটমেন্টটা দিলাম যে আমরা প্রত্যেকে অ্যাডাল্ট, আমরা আজকে যেখানে কাজ করি, এখানে যেহেতু আমরা এখানে এসেছি, একটা কমিটমেন্ট আছে ফ্যামিলির প্রতি। তো এই ফ্যামিলির কমিটমেন্টটা কার কতটা রয়েছে তার উপরে ডিপেন্ড করে তুমি কোনো কাজটাকে কত সিরিয়াসলি করবে। ঠিক আছে অম্লানদা, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের এই পডকাস্টে আসার জন্য। আর আমিও ভীষণভাবে খুশি। আজকে দিনটা 3rd of August, আমি আজকে এই শ্যুটটা করছি, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে একটা ভীষণ আনন্দের দিন। আমাদের বাজাজের আজকে জন্মদিন। তো আমি আমার সমস্ত দর্শকদের বলবো, আমার বাজাজে যার কাছ থেকে আমার সবটুকু শেখা, সেই আমাদের যেটা ট্যাগলাইন, সাধারণের গল্প অসাধারণ প্রেরণা, সেই প্রেরণাদায়ক আমার অম্লানদা, আমার অম্লান কর, যিনি আমার রিজিওনাল হেড, তাকে আমার পডকাস্টে পেয়ে আমি সত্যিই আজকে ধন্য। দাদা, থ্যাংক ইউ সোমা, তোমাকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ।